কাকে বোকা বোঝাচ্ছেন এই মহিলা? তোলাবাজির টাকার পাহাড়ের ওপর বসেছিলেন, এখন ওর দলের লোকেরাই ব্যাংকে চিঠি লিখে ওর টাকা হাতানো বন্ধ করে দিয়েছে। তার ফলে ওর একেবারে বুদ্ধিভ্রংশ হয়ে গেছে। নাহলে কেউ কোনো সুস্থ মস্তিষ্ক লোক বলে যে আমার বাড়ি থেকে ঝাড়ু চুরি গেছে? কোনো সুস্থ মস্তিষ্ক লোক বলে যে আমার বাড়ি থেকে ঝাড়ু চুরি গেছে? আমার বাড়ি থেকে বাইরে ফেলে রাখলে হয়তো কেউ ঝাড়ু একটা নিয়ে যেতে পারে, আমি কখনো স্বপ্নেও ভাববো যেটা আমি প্রকাশ্যে বলবো যে আমার বাড়ি থেকে ঝাড়ু চুরি গেছে? আর উনি যে কাগাবাগা ছবি আঁকেন, আর এপাং ওপাং ঝপাং, তারপরে কি ড্যাং ড্যাং, তারপরে আমরা সবাই ড্যাং ড্যাং, তারপরে মা ডাকেন হুড়হুড় করে হুব্বা, এই সমস্ত অখাদ্য কবিতা লেখার বই লেখেন। এই বইগুলো লোকে কিনতো, লাইব্রেরিরা কিনতো সরকারের চাপে। এখন সরকার ওর হাত থেকে চলে গেছে, বইয়ের বিক্রিও শূন্য, কোথা থেকে রয়্যালটি আসবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী যে তত্ত্বে বিশ্বাস করেন সেটাই তো পচা ড্রেনের দুর্গন্ধ। এয়ারপোর্টে মসজিদ বন্ধ করে দেওয়া হলো, সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন 1 কোটি মুসলমানকে নিয়ে নাকি উনি ওখানে নামাজ পড়বেন। তারপরে কয়জন পেলেন? এক গাছাও পেলেন না। আমি ওকে দুটো প্রশ্ন করেছিলাম। একটা, বলুন তো, আচ্ছা আপনাদের তো পুণ্যবান পুরুষরা স্বর্গে যায়, আপনাদের জন্নতে যায়, এবং সেখানে গেলে প্রচুর হুর পায় এবং তাদের সাথে অবিরাম যৌন সঙ্গম করে, খুব ভালো কথা, এর চেয়ে কাম্য আর কি হতে পারে? কিন্তু পুণ্যবতী নারীদের কি হয়, তাদের কি হয়? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি নমাজ পড়েন, আপনি আল্লাহ আল্লাহ বলেন, এতে আমি বিশ্বাস করি না, কিন্তু আপনার এটা করবার যে অধিকার আছে সেটাকে আমি সম্মান করি। আপনি নমাজ পড়ুন, আপনি আল্লাহ আল্লাহ করুন, কিন্তু আপনি আমার কোনো অসুবিধা করতে আসবেন না। আমি যখন পুজো করি, আমি যখন মূর্তি পুজো করি, তখন তাতে যে আমার অধিকার আছে, এটা কি আপনি বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে আমার এটা হচ্ছে? উনি একটা বোকার মতন হাসলেন, কোনো জবাব দিলেন না। এই হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর চেহারা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি তিনি সাংবাদিক বৈঠক তো করলেন, কিন্তু ভার্চুয়াল মাধ্যমে সেখান থেকে বিশেষ বার্তাও দিলেন। এবং একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বইয়ের রয়্যালিটি নাকি বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে অত্যন্ত আর্থিক সংকটের মুখে পড়েছেন মমতা। সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা। অবশ্যই পাশে পেয়ে গিয়েছি বরেণ্যশ্রী তথাগত রায় মহাশয়কে। স্যার, অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। প্রথমে একটু বাংলাদেশের দিকে নজর ফেরাতেই হচ্ছে, তার কারণ নয়াদিল্লিতে বসে এতদিন পর প্রাক্তন প্রধানমন্ত্রী সে দেশের শেখ হাসিনা ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করলেন। নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। অবশ্য এই ঘটনায় ভারতের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। ঢাকা অভিযোগ করেছে এমন এক অনুষ্ঠানের অনুমতি দেওয়া দুই দেশের যে সম্পর্ক তার স্বাভাবিক করার চেষ্টার পরিপন্থী। এতে বাংলাদেশের সার্বভৌমত্ব, দেশের মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে বলেও মন্তব্য হয়েছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? বাংলাদেশ সম্বন্ধে আমার প্রধান দুশ্চিন্তা হচ্ছে সে দেশের হিন্দুদের অবস্থা। শেখ হাসিনার আমলে হিন্দুদের অবস্থা কিছু ভালো ছিল না, কিন্তু তবু একটা জায়গায় ছিল। শেখ হাসিনা গদিচ্যুত হওয়ার পরে যে অবস্থা হলো সেটা ভয়াবহ। মানে সেই দীপুচন্দ্র দাসের খুন থেকে আরম্ভ করে একটার পর একটা, সেই লালমনিরহাটের নাপিত খুন থেকে একটার পর একটা বিরাম নেই, শুধু হিন্দু খুন করে যাচ্ছে। এবং সেখানে হিন্দুদের যত নেতা আছে তাদের মধ্যে বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাস মহাপাত্র, দাসপ্রভু, তাকে জেলে ভরে রাখা হয়েছে, কিছুতেই তাকে জেল থেকে ছাড়া হচ্ছে না। 1 বছরের ওপর হয়ে গেল। বাংলাদেশে এই মৌলবাদকে তোল্লা দেওয়া যে সরকার, সেটা কেউ বেশি তোল্লা দেয়, কেউ কম তোল্লা দেয়। এর সমাধান কি হবে আমি জানি না। আজকাল কিছু লোক বলছেন যে বাংলাদেশ থেকে আমরা রংপুর ডিভিশনটা কেড়ে নিই। হতে পারে, সেটা হলেও হতে পারে একটা সমাধান। কারণ যেটা হওয়া উচিত ছিল স্বাধীনতার সময়, দুটো বাংলার মধ্যে লোক বিনিময় হওয়া উচিত ছিল। নেহরু আর মোহনদাস গান্ধীর চক্রান্তে সেই লোক বিনিময়টা হতে পারেনি, এবং তার ফলে সেই গত 75 বছর ধরে বাঙালি হিন্দুরা যে অসহ্য কষ্ট সহ্য করে আসছে, সেটা সম্বন্ধে না পূর্ব পাকিস্তান সরকার না বাংলাদেশ সরকার কিছু করেছে।
ওই 1970 সাল থেকে 75 সাল পর্যন্ত খানিকটা ভালো ছিল, তারপরে অবস্থা আর একেবারে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। আর কিছু কিছু সময় তো এমন পর্দায় উঠে গেছে যে কিছু বলার অপেক্ষা রাখে না। যারা বাঙালি বা হিন্দুদের সপক্ষে একটিও কথা বলেছেন তাদের মারধর করা হয়েছে, জেলে ভরে দেওয়া হয়েছে, তারা ভারতে পালিয়ে এসছেন, এরকম আছে। এখন শেখ হাসিনার সম্বন্ধে বলি, শেখ হাসিনা ওখানে যে সরকার চালাচ্ছিলেন, দু নৌকোয় পা দিয়ে সরকার চালাচ্ছিলেন। সেই সরকারের মধ্যে উনি একদিকে সব জেলায় জেলায় আদর্শ মসজিদ তৈরি করছিলেন, হেফাজতে ইসলামের সঙ্গে ঘর করছিলেন, আবার এদিকে হিন্দুদের ভোটের জন্য যা মিষ্টি মিষ্টি কথা বলার বলছিলেন। হিন্দুরা চিরকালই আওয়ামী লীগকে ভোট দেয়, তার কারণ হচ্ছে আওয়ামী লীগ তাদের কম অত্যাচার করে, বেশি যে একেবারে করে না তো না, কম অত্যাচার করে। সেই শেখ হাসিনার আমলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর, যেটা নাকি আমার পিতৃপুরুষের জেলা, সেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে হিন্দু খুন হয়েছে, তারপরে কুমিল্লায় হিন্দু খুন হয়েছে পুজোর সময়, এই সমস্ত ঘটেছে। তো শেখ হাসিনা এই ব্যাপারে খানিকটা পদক্ষেপ নিয়েছেন, কিন্তু যথেষ্ট নেননি। আর ওই দু নৌকোয় পা দিয়ে হেফাজতে ইসলামের সাথে মাখামাখি করে আর জেলায় জেলায় মসজিদ তৈরি করে চালিয়ে গেছেন। এই জন্যই আজকে শেখ হাসিনার এই অবস্থা। স্যার, অন্যদিকে শেখ হাসিনা কথাও বললেন যে যে কোনো মূল্যে আমি বাংলাদেশে ফিরবো। আমি জানি সেখানে হয়তো আমাকে গ্রেপ্তার হতে পারে কিংবা মৃত্যুর মুখে পড়তেও হতে পারে, আমার সিদ্ধান্ত বদলাবো না। এ সম্বন্ধে আমার কিছু বলার নেই, কারণ শেখ হাসিনা কিসের ভরসায় বাংলাদেশে ফিরবেন, তো ঝপাং করে লাভ দেবেন না, একটা কিছু ভাবনা চিন্তা করে ফিরবেন আর কি। ওখানে ওকে সমর্থন করার মতন বা ওকে রক্ষা করার মতন যে কোনো শক্তি আছে সেটা উনি নিশ্চিত করে ফিরবেন, এ সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। এদিকে ডিসেম্বর মাসে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা হতে পারে বাংলাদেশে, এরকমটাই তথ্য উঠে আসছে এবং বেশ কিছু জাতীয় সংবাদ মাধ্যম এ নিয়ে খবরও করেছে। তবে প্রশ্ন এখানে একটাই, ভারত কিভাবে শেখ হাসিনাকে কূটনৈতিকভাবে রক্ষা করতে পারে? ভারত কূটনৈতিকভাবে একমাত্র রক্ষা করতে পারে শেখ হাসিনাকে এখানে আশ্রয় দিয়ে। আর ভারত কি করবে? বাংলাদেশ ভারতের একটা মানে কি বলবো, বলতে খারাপ লাগছে, কিন্তু গোদের ওপর বিষ ফোড়া গোছের একটা জিনিস কি। একটা দেশের মধ্যে একটা দেশ যার তিন দিকে ভারত আছে, তাদের প্রধান কাজ হচ্ছে ভারতের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করা। তাতে পাকিস্তান জুটেছে এখন, চীন জুটেছে এখন, কিন্তু ভূগোল তো বদলানো যাবে না। অতএব কী করবে আমি জানি না, কিন্তু যে সব কি ডিসেম্বর মাসে কি হবে সে ডিসেম্বর মাসে দেখা যাবে। এখন তাই নিয়ে কোনো স্পেকুলেশন করবার জায়গা নেই। এদিকে স্যার, যন্তর মন্তরে যে ঘটনা ঘটলো, কোথাও না কোথাও বাংলাদেশ মডেলকে সামনে রেখে ভারতের ছাত্রদের উস্কে অশান্ত করার যে চেষ্টা চলছিল, সমস্ত প্ল্যানিং ফাঁস করা হয়েছে এবং পাঞ্জাব পুলিশের অত্যন্ত তত্ত্বাবধানের সঙ্গেই আর কি যন্তর মন্তরে প্রায় 9 জন আইএসআই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাও দাবি সামনে আসছে। কি বলবেন? ঠিক কাজ করেছে, আরও করা উচিত। আজকে আমি একটা অভিজিৎ দীপকের একটা ঘোষণা দেখলাম যে সে কোনো নতুন পার্টি তৈরি করছে না, সে খালি প্রেশার গ্রুপ তৈরি করছে, মানে সরকারকে উত্ত্যক্ত করে যাবে। তো সরকারকে উত্ত্যক্ত করাই যদি তার উদ্দেশ্য হয়, কোনোভাবে মানুষের সমর্থন না নিয়ে, তাহলে তাকে যথাযথ ব্যবস্থা সরকার কি করতে হবে খুব ভালোই জানেন, অমিত শাহ বিশেষ করে খুব ভালোই জানেন, ব্যবস্থা নেবেন। এদিকে অনন্ত মহারাজের নেতাজিকে নিয়ে করা একটি মন্তব্য অত্যন্ত চর্চিত হয়েছে। একই সঙ্গে আরও একটি মন্তব্য বেফাঁস তিনি করে বসলেন। তিনি বলছেন বিজেপিকে নাকি পশ্চিমবঙ্গে তিনিই নিয়ে এসেছেন। পাগলের মতন কথা, দুটোই পাগলের মতন কথা। এবং এ বিষয়ে আমি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের যে দৃষ্টি আকর্ষণ করেছি, এখন তারা কি করবেন তাদের ব্যাপার। স্যার, তসলিমা নাসরিনের অনুষ্ঠানে আপনি নিজে উপস্থিত ছিলেন। তসলিমা নাসরিন এর আগেও একাধিকবার মাদ্রাসা শিক্ষার যে পদ্ধতি তার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। শুধু তাই নয়, তিনি এও বিস্ফোরক মন্তব্য বা অভিযোগ করেছেন যে জিহাদ তৈরি হয় মাদ্রাসায়। তো সিদ্দিকুল্লাহ চৌধুরী তার পাল্টা জবাব দিলেন। তিনি বললেন তসলিমা না হিন্দু না মুসলিম, পচা ড্রেনের দুর্গন্ধ।
সিদ্দিকুল্লাহ চৌধুরী যে তত্ত্বে বিশ্বাস করেন সেটাই তো পচা ট্রেনের দুর্গন্ধ। সিদ্দিকুল্লাহ চৌধুরী মিথ্যে কথা বলার রাজা। এয়ারপোর্টে মসজিদ বন্ধ করে দেওয়া হলো, সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন 1 কোটি মুসলমানকে নিয়ে নাকি উনি ওখানে নামাজ পড়বেন। তারপরে কয়জন পেলেন? 1 গাছাও পেলেন না। সিদ্দিকুল্লাহ চৌধুরীর কপালে দুঃখ আছে, ও ছাগলদাড়ি ধরে নেড়ে দেবে। অতএব সিদ্দিকুল্লাহ চৌধুরী আবোল তাবোল কথা বলা থেকে বিরত থাকুন। ওকে এখানে খুব কষ্টের সৃষ্টে সহ্য করা হচ্ছে। আমি ওর সাথে একবার ব্যক্তিগত আলাপচারিতার সুযোগ হয়েছিল, একজন আমন্ত্রণ করেছিলেন, দুজনকেই। আমি ওকে 2টো প্রশ্ন করেছিলাম। একটা, বলুন তো, আচ্ছা আপনাদের তো পুণ্যবান পুরুষরা স্বর্গে যায়, আপনাদের জন্নতে যায়, এবং সেখানে গেলে প্রচুর হুর পায় এবং তাদের সাথে অবিরাম যৌন সঙ্গম করে, খুব ভালো কথা, এর চেয়ে কাম্য আর কি হতে পারে। কিন্তু পুণ্যবতী নারীদের কি হয়, তাদের কি হয়? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি নমাজ পড়েন, আপনি আল্লাহ আল্লাহ বলেন, এতে আমি বিশ্বাস করি না, কিন্তু আপনার এটা করবার যে অধিকার আছে সেটাকে আমি সম্মান করি। আপনি নমাজ পড়ুন, আপনি আল্লাহ আল্লাহ করুন, কিন্তু আপনি আমার কোনো অসুবিধা করতে আসবেন না। আমি যখন পুজো করি, আমি যখন মূর্তি পুজো করি, তখন তাতে যে আমার অধিকার আছে, এটা কি আপনি বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে আমার এটা হয়েছে? উনি একটা বোকার মতন হাসলেন, কোনো জবাব দিলেন না। এই হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর চেহারা। এই প্রশ্নটা সকলের কাছে রাখা উচিত, সকলের ওর কাছে রাখা উচিত। এটা আমি সোশ্যাল মিডিয়ায় রেখেছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই বেআইনি নির্মাণ ভঙ্গের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে বললেন, যা তারা করছে সম্পূর্ণ অসাংবিধানিক। অবিলম্বে এই ধরনের অসভ্য আচরণ বন্ধ না করলে পুলিশকে বিপদে পড়তে হবে। নেতা মন্ত্রী কেউই আইনের ঊর্ধ্বে নন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো আইনজ্ঞ, অন্তত নিজেকে বলেন আইনজ্ঞ। তো এটা নিয়ে উনি হাইকোর্টে গিয়ে একটা রিট পিটিশন করছেন না কেন? ভাইরাস চ্যালেঞ্জ করছে না, যেটা হচ্ছে সেটা ওর মতে সংবিধান বিরোধী। তো উনি সংবিধানের দোহাই দিয়ে ওটাকে চ্যালেঞ্জ করছেন না কেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে নাকি ঝাড়ু নিয়ে পালিয়েছে, এরকমটাই একটি ব্যাপার সামনে এসেছে এবং মানুষের জানা উচিত বলে তিনি এই কথা মন্তব্য করেছেন। শুধু তাই নয়, তিনি ফেসবুকে এলেন এবং বললেন যে তার লেখা অনেক বই তার রয়্যালিটি দিয়ে তার এতদিন সংসার চলতো। শুধু তাই নয়, বিজেপি সরকার এসে সমস্ত পাবলিশার্সদের বলে তার যে রয়্যালিটি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন তিনি। কাকে বোকা বোঝাচ্ছেন এই মহিলা? তোলাবাজির টাকার পাহাড়ের ওপর বসেছিলেন, এখন ওর দলের লোকেরাই ব্যাংকে চিঠি লিখে ওর টাকা হাতানো বন্ধ করে দিয়েছে। তার ফলে ওর একেবারে বুদ্ধিভ্রংশ হয়ে গেছে। নাহলে কেউ, কোনো সুস্থ মস্তিষ্ক লোক বলে যে আমার বাড়ি থেকে ঝাড়ু চুরি গেছে? কোনো সুস্থ মস্তিষ্ক লোক বলে যে আমার বাড়ি থেকে ঝাড়ু চুরি গেছে? আমার বাড়ি থেকে বাইরে ফেলে রাখলে হয়তো কেউ ঝাড়ু একটা নিয়ে যেতে পারে, আমি কোনো স্বপ্নেও ভাববো যেটা আমি প্রকাশ্যে বলবো যে আমার বাড়ি থেকে ঝাড়ু চুরি গেছে? আর উনি যে কাগাবাগা ছবি আঁকেন, আর এপাং ওপাং ঝপাং, তারপরে কি ড্যাং ড্যাং, তারপরে আমরা সবাই ড্যাং ড্যাং, তারপরে মা ডাকেন হুড়হুড় করে হুব্বা, এই সমস্ত অখাদ্য কবিতা লেখার বই লেখেন। এই বইগুলো লোকে কিনতো, লাইব্রেরিরা কিনতো সরকারের চাপে। এখন সরকার ওর হাত থেকে চলে গেছে, বইয়ের বিক্রিও শূন্য, কোথা থেকে রয়্যালটি আসবে? স্যার, শেষ প্রশ্ন, মেটার তরফ থেকে বিবৃতি জারি হয়েছে, ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। মোদিজির ভিডিও সাময়িকভাবে সরানোয় ভুল স্বীকার করে নিলেন তারা। এই বিষয়টি আরও একবার মোদি ক্যারিশমাকে কি পরিস্ফুট করলো বলে মনে করেন? অবশ্যই করলো। মেটা খুব ভুল কাজ করেছিল এবং সেটা তারা যে ভুল স্বীকার করেছে, এটা অত্যন্ত সন্তোষজনক একটা পরিণতি।